আসসালামু আলাইকুম। আপনাদের সামনে সাদাত হোসাইনের আরও একটি উপন্যাস নিয়ে হাজির হয়েছি। উপন্যাসটির নাম তোমার নামে সন্ধ্যা নামে। উপন্যাসটি অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় ২১শে বইমেলা ২০২১ সালে। উপন্যাসটি লেখক উৎসর্গ করেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। উপন্যাসটি পড়ে শোনাচ্ছি। হাইওয়ের উপর দীর্ঘ নির্জন সেতু। সেতুর নিচে কুচকুচে কালো জল। অন্ধকারে ল্যাম্পপোস্টগুলো যতটুকু আলো ছড়াচ্ছে তা অপর্যাপ্ত। সেই অপর্যাপ্ত আলোয় মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল মেয়েটা। তার পরনে নীল পাড় সাদা শাড়ি, মাথায় স্কার্ফ, কাঁধে ভ্যানিটি ব্যাগ। সে ত্রস্ত পদক্ষেপে হেঁটে যাচ্ছিল। ফুরফুরে হিমেল হাওয়ায় কিসের একটা উৎকট গন্ধ টের পাচ্ছিল যেন। আর ঠিক সেই মুহূর্তে তীক্ষ্ণ শীষের শব্দটা কানে বাজল তার। মেয়েটা থমকে দাঁড়ালো। সেতুর রেলিংয়ের উপর অন্ধকারে ৩টি ছেলে বসা। তাদের কারো মুখই স্পষ্ট নয়, তবে জোনাকি পোকার মতো সিগারেটের আলো জ্বলছে। নারী সুলভ সংবেদন থেকেই মেয়েটা হঠাৎ টের পেল সামনে বিপদ। সে হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু লাভ হলো না। সামনে অন্ধকার ফুঁড়ে আরো দুজন বেরিয়ে এলো। মেয়েটা হঠাৎ ছুটতে শুরু করলো, কিন্তু শাড়ির আঁচলে হ্যাচকা টান পড়তেই থমকে দাঁড়াতে হলো তাকে। কানের পাশ দিয়ে গাল বেয়ে নেমে আসতে লাগলো উষ্ণ ঘামের সরু প্রসবন। চিবুকের কাছটা তীর তীর করে কাঁপছে। পেছনে তাকাতেই আতঙ্কে হিম হয়ে এলো শরীর। কতকগুলো কুতকুতে কালো চোখ এগিয়ে আসছে তার দিকে। তাদের একজনের হাতে তার শাড়ির আঁচল। আঁচলটা ক্রমশই নেমে যাচ্ছে। লোমশ হাতের ছেলেটা আরো তৎপর হয়ে উঠেছে, কঠিন ও দ্রুত। মেয়েটা ভয়ার্ত চোখে আশেপাশে তাকালো। কেউ নেই। কেবল রাতের অন্ধকার চিরে সাই সাই করে চলে যাচ্ছে গাড়ি। তারা কি কেউ থামবে? সেই সম্ভাবনা অতি ক্ষীণ। শাড়ির আঁচলটা আরো দ্রুত নেমে যাচ্ছে। প্রায় উন্মুক্ত হয়ে পড়েছে ঊর্ধ্বাংশ। লোমশ গা ঘিনঘিনে কুৎসিত হাতটা হঠাৎ খামচে ধরল তার উন্মুক্ত কাঁধ। মেয়েটা তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল। কাট! মেয়েটার চিৎকার ঢেকে গেল আরো একটি চিৎকারে। তরুণ নির্মাতা রায়হান বসে আছে ছোট্ট মনিটরের সামনে। শট শেষ হতে না হতেই সে উঠে দাঁড়ালো। তারপর অভিবাদন জানানোর ভঙ্গিতে বলল, দারুণ হয়েছে নদী, কিন্তু আরেকবার কি দিতে চাও? নদী ঘাড় বাঁকিয়ে বলল, ভালো হয়নি। হয়েছে, তবে চোখের এক্সপ্রেশনে ভয়টা যতটা তীব্রভাবে ফুটে ওঠা উচিত ছিল অতটা উঠেছে বলে মনে হয়নি, বলল রায়হান। একটু দেখি। হাতের উল্টো পিঠে গালের ঘাম মুছতে মুছতে বলল নদী। মনিটরে খুঁটিয়ে খুঁটিয়ে খানিক আগে শটটা দেখল সে। তারপর আনমনা ভঙ্গিতে বলল, ভয়টা আসলেই আমার চোখে মুখে পুরোপুরি ফুটে ওঠেনি, অথচ ওটাই এখানে সবচেয়ে বেশি জরুরি। কি করি বলুন তো? এত চেষ্টা করেও কোনোভাবেই হচ্ছে না। কেন হচ্ছে না ঠিক বুঝতে পারছি না। আরেকবার নেই?
লাস্ট ওয়ান, বলল রায়হান। কিছু একটা ভাবলো নদী, তারপর বলল, এই 100টি তো কতবার দিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাছাড়া আমাকে আসলে বাড়ি ফিরতে হবে, বাবার শরীরটা ভালো নেই। রায়হান কথা বলল না। সে শুটিং ইউনিটকে জিনিসপত্র গোছানোর নির্দেশ দিল। রাত অবশ্য বেশি হয়নি, চাইলে আরো একটা শট নেওয়া যেত, কিন্তু বুড়িগঙ্গার মতো সেতুতে এই সময়ে এত দীর্ঘ শুটিং করতে পেরেও সে সন্তুষ্ট। নদী তাড়াহুড়ো করছে। রায়হান বলল, খুব গুরুত্বপূর্ণ একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। গুরুত্বপূর্ণ? কে? তার অনেকগুলো পরিচয়, তবে এখানে তার পরিচয় তিনি এই নাটকের প্রযোজক। নদী ভ্রু কোঁচকালো। কই, এর আগে তো কখনো তাকে দেখিনি। এতদিন ধরে শুটিং চলছে, কিন্তু একদিনও তো তিনি আসেননি সেটে। উনি কখনোই শুটিং সেটে আসেন না। তাহলে আজ হঠাৎ? আজও আসেননি। তাহলে দেখা হবে কি করে? আমাকে যেতে হবে। রায়হান এই প্রশ্নের জবাব দিল না। সে সিগারেট ধরাতে ধরাতে বলল, তুমি সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিলে, মনে আছে? কি? গত বেশ কিছু নাটকই কেন আমি মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ এইসব নিয়ে করছি? ও হ্যাঁ, আসলে বিষয়টা ওনার ঠিক করে দেওয়া। উনি একদম স্পেসিফিক করে দিয়েছেন নাটকের সাবজেক্ট। এই সবগুলো নাটকই ওনার টাকায় হচ্ছে। আচ্ছা, কিন্তু উনি আমার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? তোমার আগের নাটকটা নিয়ে ওনার কিছু অবজারভেশন ছিল, উনি সেটা সরাসরি তোমাকে বলতে চান। ও, যেন কঠিন কোনো মন্তব্য করতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিল নদী। তারপর বলল, কি করেন উনি? রায়হান হাসলেন। সচরাচর প্রযোজকেরা যা করেন। বিজনেস? কিসের বিজনেস? মাছের। মাছের? ভ্রু কুঁচকে তাকালো নদী। রায়হান হ্যাঁ সূচক মাথা নাড়ল। সদরঘাটে তার বিশাল বড় মাছের আড়ত আছে। নদী ঠোঁট বাঁকিয়ে বলল, সদরঘাটের মাছের আড়তদাররাও আজকাল মিডিয়াতে টাকা ইনভেস্ট করছে। রায়হান জবাব দিল না। গল গল করে ধোঁয়া ছাড়ল বাতাসে। নদীর ফুরফুরে হাওয়ায় খানিক শীত শীত লাগছে। নদী শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিল শরীরে। তারপর বলল, এমন একজন মানুষের নাটকের বিষয় আবার নারীর প্রতি সহিংসতা রোধ, রেপ, এক্সপ্লয়টেশন, সোশ্যাল অ্যাওয়ারনেস, এইসব ইন্টারেস্টিং। কিন্তু ইন্টারেস্টিং। নদী হাতের স্ক্রিপ্টটাতে চোখ বোলাতে বোলাতে বলল, এই সব গল্পই ওনার ঠিক করে দেওয়া? অনেকটা। মূলত গল্পগুলো উনি আমাকে মুখে মুখে বলেন, আমি
আমি সেই মতো স্ক্রিপ্ট তৈরি করি। নদী কি যেন ভাবলো, তারপর বলল, ইন্টারেস্টিং মানুষ মনে হচ্ছে। ভয়ঙ্কর, যোগ করলো রায়হান। ভয়ঙ্কর? নদী অবাক হলো। কেন? সামনে গেলেই বুঝতে পারবে। সেদিন অবশ্য লোকটার সঙ্গে আর দেখা হলো না নদীর। তাকে বাসায় ফিরতে হবে। সে বাসায় ফিরল রাত 12টায়। তার মা শায়লা বেগম জেগিয়েছিলেন। তিনি টেবিলে ভাত দিতে দিতে বললেন, তোর বাবা এখনো ঘুমায়নি, ঘুমের ওষুধ দাওনি? দিয়েছি। নদী আর ভাত খেতে বসলো না। সে ভেজা হাত মুছতে মুছতে বাবার ঘরে গেল। তার বাবা আদিবুর রহমানের বয়স 55। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, কিন্তু তার সেই আঘাত আর সারল না। প্রচুর রক্তক্ষরণের কারণে ক্রমশই নিস্তেজ হয়ে যেতে লাগলেন তিনি। মাস 6 চিকিৎসায়ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারলেন না, বরং শরীরের বড় একটা অংশ অসাড় হয়ে গেল। ক্ষীণ হয়ে আসতে লাগলো বাকশক্তিও। ব্যাংকে জমানো অর্থকড়ি যা ছিল তাও বানের জলের মতন বেরিয়ে গেল চিকিৎসায়। আদিবুর রহমান হাসপাতাল থেকে ফিরেছেন প্রায় মাস 5 হবে। নদী তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে পরিবারটাকে আগলে রাখতে। মাঝে মাঝে তার খুব ক্লান্তও লাগে, কিন্তু সে জানে তার ক্লান্ত হলে চলবে না। সামনে দীর্ঘ কঠিন পথ, সেই পথ তাকে পাড়ি দিতে হবে। মাত্র বছর খানেক সময়েই যে কারো জীবন এমন কঠিন হয়ে যেতে পারে, নদী তা ঘুণাক্ষরেও ভাবেনি। মেয়ের অভিনয়ের বিষয়টা অবশ্য একদমই পছন্দ করতেন না আদিবুর রহমান, কিন্তু সেই স্কুল কলেজ থেকেই অভিনয়ের প্রতি তুমুল আগ্রহ নদীর। সে দেখতে শুনতেও ভালো। তার উপর কলেজের শেষের দিকে এসে থিয়েটারের সঙ্গে একটু আধটু যুক্ত হয়ে গিয়েছিল। সেই যুক্ততাই তাকে টিভিতেও সুযোগ করে দিল। তবে এই জায়গাটা বড়ই অমসৃণ, কঠিন। এখানে কখনো কখনো অভিনয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্যান্য কৌশল। সমস্যা হচ্ছে নদী তাতে দক্ষ নয়, ফলে কিছুতেই বড় কোনো কাজ পাচ্ছিল না সে। তার উপর বাবার একটা প্রচ্ছন্ন আপত্তি তো ছিলই। কিন্তু হঠাৎ করেই যেন সব বদলে গেল। নির্মাতা হিসেবে বয়সে তরুণ হলেও মিডিয়া পাড়ায় বেশ নামডাক আছে রায়হানের। পরপর অনেকগুলো নাটকে সে নদীকে কাস্ট করে ফেলল, আর সেটাও ঠিক আদিবুর রহমানের দুর্ঘটনার পরপরই। ওই ভয়ঙ্কর সময়ে স্রেফ আর্থিক সংস্থানের কথা ভাবলেও এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। নদী তখন অনার্স ফাইনাল ইয়ারের মাঝামাঝি। পড়াশোনার প্রচন্ড চাপ, কিন্তু তারপরও কোনোভাবেই কাজগুলো ছাড়তে চায়নি সে। সেই শুরু, তারপর একটানা ব্যস্ততা, আরো নানান কাজের অফার। নদী সেসবও যতটা সম্ভব বেছে বেছে করতে লাগলো। কে জানে, বাবাও হয়তো এখন মনে মনে কৃতজ্ঞই বোধ করে। না হলে এই ভয়াবহ বিপদে কার কাছে যেত তারা? নদী আলো জ্বালালো। আদিবুর রহমান প্যালপ্যাল করে তাকিয়ে আছেন। নদী বলল, তুমি ঘুমাওনি কেন বাবা? আদিবুর রহমান অনেক কষ্টে কোনো মতে বললেন, ঘুম আসে না মা। নদী বাবার পাশে বসলো। তারপর আলতো হাতে বাবার অসাড় হাতখানা কোলে তুলে নিল।
এমন করলে হবে বাবা? তোমার সুস্থ হয়ে উঠতে হবে না? আদিবুর রহমানের ঠোঁটজোড়া সামান্য নড়ল, তবে তেমন কিছুই বললেন না তিনি। নদী বলল, মাথায় ব্যথা হচ্ছে বাবা, ব্যথার ওষুধ খাবে? আদিবুর রহমান জবাব দিলেন না। নদী প্রায় ফিসফিসে গলায় বলল, সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। আদিবুর রহমান জানেন কিছুই ঠিক হবে না। জীবনের নিজস্ব কিছু হিসেব নিকেশ আছে, সেই হিসেব নিকেশ মানুষ জানে না। আর জানে না বলেই শত সতর্কতায়ও হাতের তালুর মতন চেনা মসৃণ পথেও তার পা হটকায়। আবার ঘোর অন্ধকারের দুর্গম অচেনা পথেও সে পাড়ি দেয় নিজের অজান্তেই। নদী বাবার হাত ধরে বসে রইল। তাকে ডাকতে এলো তার ছোট বোন নিতু। নিতু নদীর চেয়ে বছর 5 ছোট। সে এবার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তবে তার চেহারা কিশোরী সুলভ ভাবটা এখনো যায়নি। নিতু বলল, মা খেতে ডাকছে আপু। নিতুর গলা ভারী, চোখ ফ্যাকাশে, তাকে দেখতে কেমন অন্যরকম লাগছে। কিন্তু সেই অন্যরকমটা কি নদী তা বুঝল না। সে বলল, তোর আবার কি হয়েছে? কি হবে সেটাই তো জানতে চাইছি। কিছু হয়নি। নদী হাসলো, কিছু না হলে চোখ কেমন কেন? মা আবার বকেছে? নিতু কথা বলল না, চুপচাপ দরজার চৌকাঠ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার চোখ ফোলা, সে যে কান্নাকাটি করেছে এটা স্পষ্ট। নদী মৃদু গলায় বলল, তুই যা, আমি আসছি। নদী অবশ্য গেল না। সে আরো কিছুক্ষণ বাবার পাশে বসে রইল। এভাবে বসে থাকতে তার ভালো লাগে, নিজেকে বড় বড় মনে হয়। এই যে ধুম করে এত এত দায়িত্ব তার কাঁধে চেপে গেল, এতে তার কষ্ট হয় ঠিকই, কিন্তু কোথায় যেন একটা সূক্ষ্ম ভালো লাগাও আছে। মনে হয় এই সংসারটা প্রবল ঝড়ঝঞ্ঝায় বিধ্বস্ত এক জাহাজ, আর সেই জাহাজের নাবিক সে। সবাই তার দিকেই তাকিয়ে আছে। নদীর হঠাৎ স্পষ্ট মনে আছে তার একটা টাইফয়েড হলো, সঙ্গে ভয়াবহ যন্ত্রণা। সারা রাত ঘুমাতে পারত না সে, ছটফট করত। কিন্তু কেউ যদি চুলে বিড়ি কেটে দিত তাহলে খানিকটা ভালো লাগতো। নিতু তখন ছোট, মাকে তাই সারাক্ষণই নিতুকে নিয়ে ব্যস্ত থাকতে হতো। বাবা রোজ অফিস থেকে ফিরে রাতভর তার পাশে বসে থাকতেন, মাথায় বিড়ি কেটে দিতেন। কখনো কখনো ক্লান্তিতে একটু ঢলে পড়লেই নদী অস্ফুষ্ট যন্ত্রণার শব্দ করে উঠত, আর সঙ্গে সঙ্গেই বাবা বলতেন, এই যে মা, আমি আছি তো। ওই শব্দটা নদীর কানে এখনো বাজে। কি যে শান্তি আর স্বস্তি ওই শব্দটুকুতে মিশেছিল, নদী বোঝাতে পারবে না। আচ্ছা, এই যে সে এখন বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বাবারও কি এখন এমন লাগছে? নদী জানে না, তবে সে এটুকু জানে এভাবে বাবার পাশে বসে থাকতে তার অসম্ভব ভালো লাগছে। ভাত খেয়ে ঘুমোতে যাচ্ছিল নদী। শায়লা বেগম বললেন, তোর ঘরের দরজা খোলা রাখিস। কেন? আজ রাতে আমি তোর সঙ্গে ঘুমাবো।
আমার সঙ্গে ঘুমাবে কেন? নদী অবাক গলায় জিজ্ঞেস করলো। বাবা একা থাকবে? শায়লা জবাব দিলেন না। নদীর আর এত রাতে এসব ভালো লাগছে না। সকালে তার শুটিং আছে। সে বুঝতে পারছে বাসায় কোনো একটা ঝামেলা হয়েছে। যদিও নিতুকে কিছু জিজ্ঞেস করা হয়নি, তবে এখন মনে হচ্ছে গুরুতর কিছুই হয়েছে। সে চুপচাপ রুমে চলে এলো। মা এলেন আরো কিছুক্ষণ পর। তিনি গম্ভীর মুখে মশারি টানালেন। তারপর বিছানার চারধারে মশারি গুজে দিতে দিতে আপন মনে গজরাতে লাগলেন। আমার কপালে আল্লাহ এই সর্বনাশটা লিখে রাখছিল। এই কপাল নিয়ে আমি জন্মাইছিলাম, এই জিনিস আমি পেটে ধরছিলাম। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো। কি হয়েছে? নদী বিরক্ত গলায় জিজ্ঞেস করলো। শায়লা জবাব দিলেন না, তবে খানিক থেমে পাল্টা প্রশ্ন করলেন। তোর কাল শুটিং আছে? আছে। শুটিং ক্যান্সেল করতে পারবি না? এখন এখন শুটিং ক্যান্সেল করব মানে কি মা? চাইলেই যখন তখন শুটিং ক্যান্সেল করা যায়? যখন তখন তো করতে বলছি না, বিপদে পড়ে বলছি। কিসের বিপদ? সর্বনাশা বিপদ। শায়লা বেগমের থমথমে গলায় কান্নার আভাস। নদী এবার ক্ষিপ্ত হলো। কি হয়েছে স্পষ্ট করে বলবে মা? তোমার এই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলার অভ্যাস আমার একদম পছন্দ না মা। আর এমনিতেই আমরা মহা বিপদে আছি, নতুন করে আর হবে কি? শায়লা বেগম হঠাৎ কাঁদতে লাগলেন। এইটা তার চেয়েও বড় বিপদ। মা, তুমি কি আল্লাহর ওয়াস্তে বলবে কি হয়েছে? শায়লা বেগম ফুপিয়ে কাঁদতে লাগলেন। রাগে নদীর গা জ্বলে যাচ্ছে। তারপর যতটা সম্ভব শান্ত ভঙ্গিতে সে মায়ের গায়ে হাত রাখলো। তারপর নরম গলায় বলল, কি হয়েছে মা? নিতুর পরপর 2 মাস ডেট মিস হয়েছে। ডেট মিস হয়েছে মানে? কিসের ডেট? বলেই থমকালো নদী, যেন বুঝতে পেরেছে সে। তারপর বলল, মানে কি? মানে কি বলতে চাইছো তুমি? এবার চিন্তিত ও সতর্ক নদী। আর বিষয়টাও আমার কাছে লুকাচ্ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি কোন একটা ঝামেলা, ও একটা সর্বনাশ ঘটিয়েছে। মা, আতকে ওঠা গলায় বলল নদী। কি বলছো তুমি? কি সর্বনাশ ঘটাবে ও? ও এইটুকু বাচ্চা একটা মেয়ে। ওর 2 মাস ধরে পিরিয়ড মিস হচ্ছে। ওর দিকে তাকিয়ে দেখেছিস? খেয়াল করেছিস কিছু? ও কোচিংয়েও যায় না, সারা দিন রুমে বসে থাকে। সেদিন দেখি একা একা কাঁদছে। নদীর মনে হলো তার পৃথিবীটা ঘুরছে। অকস্মাৎ বজ্রপাত হয়েছে মাথায়, কিন্তু বলতে গিয়েও কথা খুঁজে পেল না সে। শায়লা বেগম একঘেয়ে গলায় গুনগুন করে কাঁদছেন, কিন্তু সেই কান্নার শব্দ নদী শুনতে পাচ্ছে বলে মনে হলো না। সে শূন্য চোখে তাকিয়ে আছে দেওয়ালের দিকে। সেখানে অনেকগুলো পোকা উঠছে। পাশেই ওত পেতে তাকিয়ে আছে একটা টিকটিকি। সে যে কোনো মুহূর্তে পোকাগুলোর উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু
পোকাগুলো এখনো জানে না কি ভয়ঙ্কর বিপদ তাদের সামনে। নদী সেদিকে তাকিয়ে ধীরে উঠে দাঁড়ালো। নিতু কোনো কথারই জবাব দিচ্ছে না, পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসে আছে। নদীর ইচ্ছে হচ্ছে কষিয়ে তার গালে একটা চট বসাতে, কিন্তু অনেক কষ্টে সে নিজেকে সংবরণ করল। এত অসহায় আর কখনো লাগেনি তার, বাবার এমন ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও না। কি করবে এখন সে? শেষ রাতের দিকে অবশ্য নিতু কথা বলল। ঘুমে তখন নদীর চোখ প্রায় বুজে আসছিল। এই সময়ে নিতুর চাপা কান্নার শব্দ টের পেল। একটা ছোট্ট শিশুর মতো নদীর বুকের কাছে ঢুকে যেতে চাইছে নিতু। কান্নার দমকে তার শরীর কাঁপছে। নদী হাত বাড়িয়ে নিতুকে কাছে টানলো, তারপর বুকের সঙ্গে চেপে ধরে রাখলো। নিতু এবার হাউমাউ করে কেঁদে উঠল, যেন এতদিন একা একা বুকে চেপে রাখা সব দুঃখ, দুশ্চিন্তা, ক্লেদ, ভয় সব সে চোখের জলে ভাসিয়ে দিতে চাইছে। নিতু জড়ানো গলায় বলল, আমায় তুমি মেরে ফেলো আপু। নদী কথা বলল না, তবে নিতুর মাথায় রাখা তার হাতটা হঠাৎ স্থির হয়ে এলো। বয়সে ঠিক 5 বছরের ছোট এই বোনটাকে কি স্নেহ আর ভালোবাসায় না সে আগলে রাখার চেষ্টা করেছে। এই সেদিনও তাকে স্কুলে যাওয়ার আগে গোসল করিয়ে দিতে হতো, জামা জুতো পরিয়ে মাথা আঁচড়ে দিতে হতো, অথচ সেই মেয়ে কিনা। নদী আর ভাবতে পারে না, তার মাথা কাজ করে না, সবকিছু এলোমেলো অসহ্য লাগে। নিতু নাকের জল চোখের জল এক করে ফ্যাসফেসে গলায় বলল, আমি বিষ কিনে এনেছি আপু, তুমি বললে এখনই খেয়ে ফেলবো, এখনই। নদী কথা বলল না, তবে উঠে গিয়ে আলো জ্বালালো। নিতুর রোগা শরীরটা অসহায় ভঙ্গিতে বিছানায় পড়ে আছে। মাত্র এ কদিনে যে সে এতটা বদলে গেছে, এর আগে তা খেয়াল করেনি নদী, করার কথাও না। জীবনের ভয়ঙ্কর এক অধ্যায় পার করেছে সে। সেই জীবনে যে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষায় থাকতে পারে তা তার দূরতম কল্পনায়ও ছিল না। নদী একটা চেয়ার টেনে নিয়ে খাটের পাশে বসলো, তারপর চাপা গলায় বলল, ছেলেটা কে? নিতু কথা বলল না, তবে উঠে বসলো। তার চোখ টকটকে লাল, মুখ রক্তশূন্য, ঠোঁট ফ্যাকাশে, অবিন্যস্ত চুলগুলো মুখের অর্ধেকটা ঢেকে দিয়েছে। নদী নিষ্পলক চোখে তাকিয়ে আছে নিতুর দিকে। নিতু অবশ্য বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না, সরিয়ে নিল। নদী বলল, কথা বলছিস না কেন? নিতু আবার কাঁদতে শুরু করলো, তবে এবার আর নিজেকে সামলাতে পারল না নদী। সপাটে চট বসালো নিতুর গালে। নিতু বাদিকে কাত হয়ে পড়ে গেলেও আবার সঙ্গে সঙ্গেই উঠে বসলো। তারপর 2 হাতের উল্টো পিঠে চোখ মুছে তাকালো। নদী বলল, বল, ছেলেটা কে? অন্তু। কোন অন্তু? নিতু সঙ্গে সঙ্গেই জবাব দিল না। সে তাকিয়ে আছে মেঝের দিকে। তার গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। সে সেই অশ্রুর ফোঁটার দিকে তাকিয়ে রইল। তারপর প্রায় ফিস ফিস করে বলল, তুমি ওকে চেনো আপু, আমার ক্লাসমেট। নদীর মাথা ঝিমঝিম করতে লাগলো।
তার এখনো বিশ্বাস হচ্ছে না অন্তুর সঙ্গে নিতুর এমন কোনো সম্পর্ক থাকতে পারে। আপাত দৃষ্টিতে তারা দুজন খুবই ভালো বন্ধু, তুই তোকারি সম্পর্ক। অন্তুর বাবা মা গ্রামে থাকেন বলে সে প্রায়ই বন্ধুদের বাড়িতে আসে। এ বাসাতেও তার হরদম আসা যাওয়া। কিন্তু নিতু আর অন্তুর সম্পর্ক দেখে ঘুণাক্ষরেও এমন কিছুর কথা মাথায় আসেনি নদীর। সে বলল, ঘটনা খুলে বল। নিতু ঘটনা খুলে বলল, তার সঙ্গে অন্তুর সম্পর্কটা বন্ধু সুলভই। তবে সেই বন্ধুত্বের ভেতর কোথায় যেন খানিক অন্যরকম কিছু ছিল, খানিক আলগোছে অনুভব করার মতো কিছু। তারা বন্ধুরা সবাই যখন একসঙ্গে কোচিং থেকে ফিরত, তখন অন্তু আর নিতু যেন আলাদা হয়ে পড়ত, সবার থেকে একটু পিছে। যখন দল বেঁধে কোথাও রিকশায় ঘুরতে যেত, তখন নিতুর পাশের জায়গাটা যেন আপনা আপনি ফাঁকা থাকতো, যেন সবাই জানতো ওখানে অন্তুই বসবে। ওই ফাঁকা জায়গাটা অন্তুর জন্যই রাখা। নিতুর কিছু লাগলে সবার আগে সেটা অন্তুই জানবে, সে চট করে সেটার ব্যবস্থা করে দিবে। পথে কোথাও বাথরুম চেপে গেলেও নিতু সেটা তার কোনো বান্ধবীকে না বলে অন্তুকে ফিসফিস করে বলবে। এ যেন অলিখিত এক নিয়ম। সেই নিয়মের কোথাও বিশেষ কোনো সম্পর্কের কথা কখনো সোচ্চারে বলা হয়নি, কিন্তু তারা দুজনই যেন টের পেত কিছু একটা আছে। তবে সেই কিছু একটা কখনোই তারা বুকের গহীন খুঁড়ে বের করে এনে দেখতে চায়নি। নিতু দেখতে সুশ্রী। এই বয়সের এমন মেয়েদের চারপাশে মনোযোগ প্রত্যাশী পুরুষের অভাব হয় না। তারা তার চেয়ে ধনে মানে বয়সে ঢের এগিয়েও থাকে। সেখানে ক্লাসমেট বন্ধুটিকে নেহাত বয়সে ছোট বাচ্চা ছেলে বলেই মনে হতে থাকে। তাকে আর প্রেমিক ভাবতে ইচ্ছে হয় না, বরং কোনো অগোচরে সে যেন পাশের বাড়ির ছোট ভাইটির মতোই হয়ে যায়। কিন্তু নিতুর কেন যেন এমন হলো না। তার চারপাশে অসংখ্য আরাধ্য সামর্থ্যবান পুরুষ, তারা সব দিক থেকেই অন্তুর চেয়ে ঢের ব্যবধানে এগিয়ে। অথচ তারপরও অন্তুর সঙ্গই তার ভালো লাগে। তার অমন বোকা বোকা শিশু সুলভ চেহারা, অর্বাচীন কথা, আলোট পকা বড় হয়ে ওঠার চেষ্টা, এসবই কেমন একটা মায়া মায়া ব্যাপার লাগে। বড় ভালো লাগে নিতুর। অন্তু যখন হটবট করে কথা বলে, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্তু ভাবে নিতু বুঝি তার সব কথাই খুব মনোযোগ দিয়ে শুনছে, ফলে সে আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করে। কিন্তু নিতু তার কিছুই শোনে না। সে কেবল নিষ্পলক অন্তুর ওই শিশু সুলভ নিরীহ মায়া মায়া মুখটার দিকে তাকিয়ে থাকে। তাদের মধ্যে কখনো ভালোবাসাবাসি হয়নি। অন্ধকারে হুড়তোলা রিকশায় লোকের চোখ এড়িয়ে টুপ করে চুমু খাওয়া হয়নি। যেভাবে হাত ধরলে শরীরে অদ্ভুত অনুরণন হয়, সেভাবে হাত ধরা হয়নি। বরং ৮-১০ জন বন্ধুর মতোই তারা হাত ধরাধরি করে দিনের পর দিন হেঁটে গেছে। সেখানে আলাদা কিংবা বিশেষ হয়ে ওঠা কোনো অনুভবও ছিল না। অথচ তারপরেও কোনো অগোচরে খুব আলগোছে গলায় বেঁধা মাছের সূক্ষ্ম কাটার মতন কি যেন একটা তাদের বুকের পাশে বিঁধেছিল। এটা তারা প্রথম টের পেল কালচারাল ক্লাবের একটা ট্যুরে। বান্দরবান হয়ে সেন্ট মার্টিন যাওয়ার কথা পুরো দলের, কিন্তু নীলগিরিতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ল নিতু। হোটেল ফিরতে ফিরতে সেই অসুস্থতা আরো বাড়ল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো নিতুকে ঢাকায় ফেরত পাঠানো হবে। কিন্তু কে আসবে তার সঙ্গে? এমন দুর্দান্ত রোমাঞ্চকর ট্যুরের মাঝপথে ঢাকায় ফিরতে চাইল না কেউই।
অন্তুটা তখন ঠিক ঠিক নিতুর পাশে এসে বলল, তারপর গাঢ় গলায় বলল, এত ভাবছিস কেন, আমি তো আছি। ফেরার পথে বাসে অন্তুকে বমি করে ভাসিয়ে দিল নিতু। তবু মুহূর্তের জন্য তাকে আড়ষ্ট হতে দিল না অন্তু। কি এক প্রবল মমতায় আগলে রাখলো সারাটা রাত। ওইটুকু একটা ছেলে হঠাৎ কোথা থেকে এমন নিশ্চিন্ত নির্ভরতা পেল নিতু তা জানে না। তবে তার কেবল মনে হতে লাগলো এই ছেলেটা তার পাশে থাকলে এ জগতে সে আর কোনো কিছুই চায় না, কিচ্ছু না। ভোরবেলা যখন তারা বাস থেকে নামবে তখন নিতু ডাকলো, অন্তু। শোনো। অন্তু শুনল। সে কেবল উঠে দাঁড়িয়েছিল। নিতু তখনও অলস ভঙ্গিতে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। তার চোখ মুখ ফোলা, অসুস্থ ফ্যাকাশে মুখ জুড়ে কোথায় যেন একটা নিষ্পাপ সৌন্দর্য আভাস ছড়াচ্ছে। সেই মুখের দিকে তাকিয়ে অন্তু বলল, বলো। এইদিকে আয়। নিতু নিরীহ নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল, কিন্তু তারপরও অন্তু যেন তার আশুভ কর্তব্য ঠিক করতে পারল না। সে বলল, কই আসবো? এইখানে। চোখের ইশারায় নিজেকে দেখালো নিতু। অন্তু চকিতে একবার চারপাশ দেখে নিল। বাসের বেশিরভাগ যাত্রী তখন নেমে গেছে। ভোরের এই আবছা আলোয় তাদের আশেপাশেও আর কেউ নেই। তারপরও সে প্রায় নিঃশব্দে বলল, এইখানে কোথায়? আমার কাছে। কেন? দরকার আছে। কি দরকার? না এলে বুঝবি কি করে? অন্তু প্রমাদ গুনল, তারপর বলল, কি হয়েছে তোর? তুই জানিস না কি হয়েছে? কি? অসুখ। সে তো জানি। তাহলে কাছে আসছিস না কেন? কাছে কেন আসবো? অসুখ সারাবি বলে। এইটুকু এক কথায় অন্তুর শরীর জুড়ে সেই অদ্ভুত অনাস্বাদিত অনুরণনটা হঠাৎ প্রবল প্রগাঢ়তায় বয়ে যেতে লাগলো, যা তাদের এই এতদিনের সম্পর্কে বন্ধুত্বে কখনো আবিষ্কৃত আস্বাদিত হয়নি। সে সম্মোহিত এক মানুষের মতন নিতুর দিকে এলো, তারপর হঠাৎ করেই যেন স্থির হয়ে গেল। এক অবেক্ষেয় অনুভূত কি গভীর আশ্লেষে পরস্পরকে শুষে নিতে লাগলো পরস্পরের ঠোঁটে। তারপর তারা বাড়ি ফিরল। নিতু সুস্থ হয়ে উঠল, কিন্তু ওই নতুন অসুখটা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখলো। অন্তু অবশ্য এরপর বেশ কিছুদিন তার সামনে আসেনি। সেটা লজ্জা না আড়ষ্টতায়, সংকোচ না সংকোচে, নিতু তা জানে না। তবে নিতুর খুব অভিমান হতে লাগলো। সে কলেজে গেলেও অন্তুর সঙ্গে আর কথা বলে না। খানিক আড়াল কিংবা অগম্য করে রাখলো নিজেকে। অন্যদের সঙ্গে তুমুল হাসি ঠাট্টায় ব্যস্ত নিতুকে অন্তু দেখলেই হঠাৎ গম্ভীর হয়ে যেতে লাগলো, দূরে সরে যেতে লাগলো। অন্তু একদিন হঠাৎই ধরল তাকে। তুই সুস্থ হয়ে গেছিস? কেন, দেখতে পাচ্ছিস না? তাই তো দেখছি। তাহলে? অন্তু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার উপর রেগে আছিস? তোর উপর রেগে থাকবো কেন? এই যে তোকে দেখতে যাইনি বলে।
নিতু ঠোঁট উল্টে বলল, তুই গেলেই কি আর না গেলেই কি, কিছুই না। না। অন্তুর মন খারাপ করার কথা, কিন্তু সে মন খারাপ করলো না। বলল, সত্যি সত্যি তোর অসুখ সেরে গেছে? একই প্রশ্ন বারবার কেন করছিস? আমাকে দেখে বুঝিস না? এই যে রোজ কলেজে আসছি, ক্লাস কোচিং করছি, আমাকে দেখে তোর অসুস্থ মনে হয়? সব অসুখ কি আর চোখে দেখা যায়? অন্তু হঠাৎ বড়দের মতো কথাটা বলল। মানে? মানে তোর ওই অসুখটাও কি সেরে গেছে, যেটা আমি ছাড়া আর কেউ সারাতে পারতো না? কেউ না? নিতু হালকা চালে কিছু বলতে গিয়েও থমকে গেল। তারপর বলল, যত্ন না করলে সুস্থতাও যেমন চিরদিন থাকে না, তেমনি অসুখও না। অসুখ বাঁধিয়ে রাখতে হলেও অসুখের যত্ন করতে হয়। নিতুর কথাটা হঠাৎ ধক করে বুকে বেঁধে রইল অন্তুর। কেমন এলোমেলো আর অস্থির হয়ে গেল সে। সেদিন রাতে সে নিতুকে মেসেজ দিল, রবীন্দ্রনাথের ওই কবিতাটা পড়েছিস? নিতু লিখল, কোন কবিতা? রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু রহিবে না মনে। নিতু কবিতাটা পড়ল, একবার দুবার বহুবার। কোনো উত্তর দিল না সে। তবে সেই দিন তার বুকের ভেতর হঠাৎ বাসের সেই আধো আধো আলোর অন্ধকারে সেই স্পর্শটুকু উত্তরে হিম হাওয়ার মতন বয়ে যেতে লাগলো। মনে হতে লাগলো কেবল অন্তুই তাকে অমন রোগের মতো বেঁধে রাখতে পারে, যন্ত্রণায় অস্থির করে তুলতে পারে, শরীরে দহন জাগাতে পারে। সেদিনের সে স্পর্শটুকু দিনের পর দিন ক্রমশই গভীর সংবেদনে তাদের জীবনের আশ্চর্য রহস্যময় সব চোরাগুলি একে একে উন্মুক্ত করে দিতে লাগলো। পরপর 3 দিনের শুটিং ক্যান্সেল করতে হলো নদীকে। বিষয়টা তার এবং নির্মাতা উভয়ের জন্যই ক্ষতিকর। তবে মানুষটা রায়হান বলেই তেমন প্রতিক্রিয়া দেখালো না। বাবার অসুস্থতার কথা বলে অকস্মাৎ এই শুটিং ফাঁসিয়ে দেওয়ার কারণটা অনিবার্য করে তুলল নদী। রায়হান বলল, পরের শিডিউলগুলো কিন্তু কনফার্ম করো, না হলে বিপদে পড়ে যাবে। নিশ্চয়ই ভাইয়া, নিশ্চয়ই। নদী আড়ষ্ট ভঙ্গিতে বলল। ভেতরে ভেতরে লজ্জায় সংকুচিত হয়ে গেছে সে। এই মানুষটার কাছে নানাভাবেই ঋণী নদী। তার ওই ভয়াবহ বিপদে মানুষটা ওভাবে এগিয়ে না এলে এতটা পথ সে হাঁটতে পারত না। নদী অবশ্য তার জায়গা থেকে যতটা সম্ভব চেষ্টাও করে। আজকাল প্রচুর কাজের প্রস্তাব আসে তার। তবে সবার আগে সে রায়হানের কাজের শিডিউলগুলোই নিশ্চিত করে, তারপর অন্যদের। কিন্তু নিতুর এমন অভাবিত ভয়ানক দুর্বিপাকে তার আর কোনো উপায় ছিল না। রায়হান বলল, আরেকটা কথা। জি? তোমাকে ওই দিন বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। জি, মনে আছে, আমাদের এই নাটকগুলোর প্রডিউসার। হ্যাঁ, নেক্সট দিন ওনার সাথে কিন্তু দেখাটা করতেই হবে। অবশ্যই,
আর সরি ভাইয়া। রায়হান মৃদু হাসলো। সমস্যা নেই, টেক কেয়ার অফ ইউর ফাদার। নিতুকে নিয়ে আশঙ্কাটা পুরোপুরি নিশ্চিত হতে চাইছিল নদী। সন্ধ্যায় যখন সে হাসপাতাল থেকে বের হলো, তখন তার সঙ্গে নিতুও। তাদের আশঙ্কার সত্যতা মিলেছে। নিতুর প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে। সে ভীত সম্ভ্রান্ত ভঙ্গিতে নদীর পাশে বসে আছে। নদী অবশ্য কোনো কথা বলল না। সে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। তখনও দিগন্তে অন্তগামী সূর্যের খানিক লাল আভা। সেই আভাত মেঘে যেন দূরের কোনো মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। আজানটা নদীর বুকের ভেতর অদ্ভুত এক হিমশীতল অনুভব ছড়িয়ে দিতে লাগলো। সেই অনুভব ভয়ের না স্থবিরতার, নদী তা জানে না। সে কেবল জানে তার চিন্তা করার ক্ষমতা হঠাৎ লোপ পেয়ে গেছে। কিছুই ভাবতে পারছে না, কথা বলতে পারছে না। এই যে গাড়িটা চলছে, এই গাড়িটা যদি অনন্তকাল এমন করেই চলতে থাকতো, যদি আর কখনো কোথাও নামতে না হতো তাকে, কোনো নিঃস্ত্রংস রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে না হতো। কিন্তু জীবন তো এমন নয়। এখানে না চাইলেও নিজের ওজনের চেয়ে বেশি ভার বইতে হয়। নিজের শক্তির চেয়েও ঢের বেশি শক্তি সঙ্গে ঝুঁজতে হয়। নদীকেও হচ্ছে। রাতে সে নিতুকে নিয়ে বসলো। তারপর সরাসরি বলল, এবার তুই বল, কি করবি? নিতু কথা বলল না, মুখটা নিচু করে ফেললো কেবল। নদী বলল, এখন এখানে মুখ লুকিয়ে লাভ আছে? শায়লা বেগম ঘরে ঢুকলেন। নদী মায়ের দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। তারপর বলল, এখন আমার সামনে দয়া করে আর কোনো নাটক করিস না। রাগে আমার গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে গলা টিপে আমি তোকে খুন করে ফেলি। নদী থামলো। তার শরীর কাঁপছে, চিবুকের কাছে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে ওড়নায় মুখ মুছে নিয়ে বলল, বল, কি করব এখন? নিতু এবারও কথা বলল না। তবে পাশ থেকে রুদ্রমূর্তি ধারণ করলেন শায়লা বেগম। বললেন, ওনা বিষ কিনে এনেছে। সেই বিষ কই? বিষ দে, আমি বিষ পানিতে গুলে ওকে এখনই খাইয়ে দিই, ল্যাঠা চুকে যাক। নিতু তার ভাঁজ করা দুপায়ের ফাঁকে মুখ আড়াল করে বসে আছে। শায়লা বেগম একবার খেকিয়ে উঠলেন। এখন খুব শরম লাগে না? শরমে একেবারে মুখ দেখাতে পারছো না তো? যখন খুলছিলা তখন এই শরম কই ছিল? তখন কি এই শরম? একটা ভয়ঙ্কর অশ্রাব্য কথা বলতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন তিনি। নিতু মুখ তুলে তাকালো না, যেমন বসেছিল তেমনই বসে রইল। তবে ধীরে ধীরে তার শরীর কাঁপতে লাগলো। সে কাঁদছে। প্রবল চেষ্টায়ও নিজের সেই কান্না আটকে রাখতে পারল না নিতু। হঠাৎ সশব্দে কেঁদে উঠল সে। নদী মাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পারল না। তার আগেই শায়লা বেগম এক ঝটকায় নিতুর চুলের গোছা ধরে ফেললেন। তারপর এলোপাথারি চড়-থাপ্পড় বসাতে লাগলেন। সঙ্গে ঝড়ের বেগে চলতে থাকলো তার মুখও। নদী ছুটে এসে মাকে থামালো, কিন্তু তাতে লাভ বিশেষ হলো না। এবার শায়লা বেগম লুটিয়ে পড়লেন মেঝেতে। তার খাটের পায়ার সঙ্গে মাথা ঠুকতে ঠুকতে বিলাপ করতে লাগলেন। সাপ সাপান্ত করতে লাগলেন নিজের ভাগ্যকে। নদীর খুব অসহায় লাগছে। সে জানে না কি করবে। এর আগে কখনো এমন পরিস্থিতিতে
পড়েনি সে, কি করতে হয় বুঝতেও পারছে না। আর এমন এক লজ্জা আর সংকোচের বিষয় যে কারোর সঙ্গে শেয়ারও করা যায় না। নিজের বিভ্রান্ত, বিধ্বস্ত, বিচলিত লাগছে তার। কিন্তু গত বছর খানেকে সময় ধরে জীবন তাকে এও শিখিয়েছে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, যতটা সম্ভব স্থির আর শান্ত থাকতে হয়। তাকেও তাই করতে হবে। সে আবারও নিতুর মুখোমুখি বসলো, তারপর বলল, অন্তু কই? নিতু চোখ তুলে তাকালো না, তবে ডানে বায়ে মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলল, জানি না। জানি না মানে? ওর ফোন বন্ধ। ফোন বন্ধ মানে? কবে থেকে? অনেকদিন। অনেকদিন? কতদিন? 15-20 দিন। উফ! হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল নদী, তারপর বলল, শেষ কবে কথা হয়েছে? ওই সময়ে। ও ঘটনা জানে? তার মানে জানার পর থেকেই ওর ফোন অফ। এবার আর কোনো কথা বলল না নিতু, স্থির হয়ে বসে রইল নির্জীব। নদী বলল, এমন একটা স্কাউন্ডেলের সঙ্গে এসব করেছিলি? লজ্জা করে না তোর? নিতু কথা বলল না, তবে উঠে দাঁড়ালো নদী। তারপর অস্থির ভঙ্গিতে পায়চারি করতে লাগলো ঘরে। একটু পর আবার এসে বসলো নিতুর সামনে, দুহাতে মুখ ঢেকে দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। কি করবে সে? অ্যাব্রেশন ছাড়া তো আর কোনো পথ নেই। এর বাইরে একটা মাত্র পথ খোলা আছে, অন্তুর সঙ্গে নিতুর বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু এই মুহূর্তে সেটা অসম্ভবের চেয়েও বেশি কিছু। একটা প্রাণ কি করে এমন অবলীলায় ধ্বংস করে ফেলবে সে? ওই ভ্রূণটাই তো একদিন রক্ত মাংসের মানুষ হয়ে উঠবে। কিংবা যদি এটা করতে গিয়ে গুরুতর কোনো সমস্যা হয়ে যায় নিতুর? চিন্তাটা কেমন অশুভ এক বিদ্যুৎ চমকের মতো মাথায় উকি দিতে গিয়ে সরে গেল। কিন্তু ওই রেশটুকু রেগুলারও শরীর জুড়ে। নদীর কেমন ভয় লাগছে। মনে হচ্ছে এ এক অমঙ্গলের ছায়া, যা ক্রমশই বিস্তৃত হচ্ছে তাদের মাথার উপর। সে ছায়ায় ধীরে ধীরে ঢেকে যাচ্ছে তারা। গলার ভেতর একটা অব্যক্ত কান্না অনুভব করতে পারছে নদী। কিন্তু সে কাঁদলে অন্যদের রুখবে কে? নিতুর উপর প্রচন্ড রাগ হচ্ছে তার, একই সঙ্গে মায়াও। মুহূর্তের ভুলের জন্য ওইটুকু এক মেয়ে কি ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে নদী তাও বুঝতে পারছে। সিদ্ধান্তটা নিশ্চিত জেনেও আরো একদিন সময় নিল নদী। তারপর মাকে বলল, আমি কিন্তু অপারেশনের জন্য নিতুকে নিয়ে হাসপাতালে যেতে পারবো না মা। কেন? তুমি কিছুই বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? কেউ যদি জেনে ফেলে যে ও আমার বোন, তাহলে কি কেলেঙ্কারিটা ঘটবে তুমি বুঝতে পারছো? শায়লা বেগম বুঝতে পারলেন না। তিনি সচরাচর বাড়ির বাইরে যান না। নদী যে এ কয়দিনেই মানুষের কাছে একটু একটু পরিচিত হয়ে উঠেছিল, বিষয়টা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি তিনি। খানিক দ্বিধাগ্রস্ত গলায় বললেন, কে বুঝতে পারবে? উফ মা!
বিরক্ত ভঙ্গিতে বলল নদী। এই ধরো, ডাক্তার বা হাসপাতালের কেউ যদি জেনে যায় বিষয়টা, তাহলে এ কান থেকে ও কান ছড়াবে। তারপর ধরো যদি কোনো সাংবাদিক বা এমন কারো কানে চলে যায়, তাহলে আর মুখ দেখাতে হবে না কাউকে। এতক্ষণে যেন বুঝলেন শায়লা বেগম, বললেন, তাহলে কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে মানে? তুমি নিয়ে যাবে। শায়লা বেগম এই বিষয়ে আর কোনো কথা বললেন না। পরের দিনটা শুনশান সব স্তব্ধতায় ছেয়ে রইল পুরো বাড়ি। কেউ কারো সঙ্গে কোনো কথা বলল না, খেলো না, ঘুমালো না, যেন নিস্তব্ধ এক মৃত্যুপুরী। পরদিন রাতে নিতু হঠাৎ চুপি চুপি নদীর কাছে এলো। তারপর দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। নদী বলল, কিছু বলবি? নিতু কিছু বলল না। তার এক হাতের ভেতর অন্য হাতখানি আড়াআড়ি রাখা, জড়সড় ভঙ্গি, কালি জমে যাওয়া ক্লান্ত না ঘুমানো চোখ। নদী বলল, বল। নিতু আরো খানিকটা সময় নিল, তারপর কাপা ফ্যাকাশে গলায় বলল, আমার খুব ভয় করছে আপু। ভয় করছে কেন? জানি না। নদী একবার ভাবলো নিতুকে কাছে টেনে নিয়ে খানিক অভয় দেয়, একটুখানি বুকের সঙ্গে জড়িয়ে ধরে, কিন্তু ভেতরে ভেতরে তীব্র এক আক্রোশ অনুভব করছে সে। গত একটা বছর এই পরিবারটাকে সে কি করে বয়ে নিয়ে যাচ্ছে তা সবাই জানে, নিতু। দিন রাত প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছে সে, অথচ তারপরও এমন ভয়ঙ্কর কাণ্ড সে কি করে ঘটালো? নিতু মৃদু কণ্ঠে আবার ডাকলো, আপু। কি বলবে ভেবে মুখ খুলতে গিয়ে আবারও থেমে গেল নিতু। তার চোখে মুখে ভয়, প্রবল আড়ষ্টতা। নদী বলল, বল। একবার অন্তুর সাথে কথা বলে দেখবে তুমি? কি কথা? ও যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে। কি ব্যবস্থা? নদী স্থির চোখে তাকালো। ঝরে পড়া পাখির মতো খানিক ভীত চোখে তাকিয়ে থেকে নিতু বলল, ও যদি আমায় নিয়ে কোথাও চলে যেতে পারে। কোথায় নিয়ে যাবে? দূরে কোথাও। দূরে কোথাও মানে? যেখানে আমাদের কেউ চিনবে না। নিতুর কণ্ঠে রাজ্যের সংকোচ, দ্বিধা। এমন অচেনা কোথাও মানে? নিতু এবার আর কোনো কথা বলল না, মাথা নিচু করে বসে রইল। নদী খানিক তাকিয়ে থেকে বলল, তুই কি বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছিস না? নিতুর খুব কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল যদি সুতীব্র এক চিৎকারে পৃথিবী থেকে নিজের অস্তিত্বটা সে মুছে ফেলতে পারত, যদি সবকিছু শূন্য বিলীন করে দেওয়া যেত। কিন্তু সে জানে তার সকল কান্না, সকল যন্ত্রণা আজ অর্থহীন। এখানে সে শুধুই জঘন্য এক অপরাধী। তার কোনো অনুভূতিরই কোনো মূল্য নেই এখানে। এই পৃথিবীর কাছে সে পঙ্কিল, অসুচি এক মানুষ। নদীর হঠাৎ কি হলো? সে নিতুর হাত ধরে টানলো, তারপর মাথাটা নিজের কাঁধের সঙ্গে চেপে রইল দীর্ঘক্ষণ। তারপর নরম গলায় বলল, খুব কষ্ট হচ্ছে না?
নিতু ভেবেছিল সে আর কাঁদবে না, কিন্তু নদীর এমন মমতাময় স্পর্শে নিজেকে আর সামলে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। সেই কান্না জড়ানো গলায় সে বলল, আমার মরে যেতে ইচ্ছে করছে আপু, আমার আর একটুও বাঁচতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই দুনিয়ায় আমার চেয়ে নোংরা জঘন্য মানুষ আর নেই। আমি কি পড়বো আপু, কি করব? নদী শক্ত হাতে নিতুকে জড়িয়ে ধরে বসে রইল। কাঁদুক সে, এই কান্নাটা দরকার। কে জানে কতদিন ধরে একা একা এই যন্ত্রণাটা বইছে সে। নিতু ফোঁপাতে ফোঁপাতে বলল, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আপু, খুব কষ্ট হচ্ছে। কি যে মায়া আপু, যদি এমন হতো আমি নিজে মরে গিয়েও ওকে বাঁচিয়ে রাখতে পারতাম। ওর কি দোষ বলো? কান্নার দমকে গলা বুজে এলো নিতুর। তার সারা শরীর কাঁপছে, গলার ভেতর থেকে যেন গল গল করে বেরিয়ে আসছে বুকে জমে থাকা ক্লেদ ও কষ্টের স্রোত। তার সেই কান্নার শব্দে নদীর বুকটাও কেমন ভার হয়ে গেল, ঝাপসা হয়ে এলো চোখ জোড়াও। নিতুর অগোচরেই তার ওড়নার খুঁটে চোখ মুছল সে।